ঘরের মাঠে প্রায় হারতে বসা ম্যাচে গোল করে মোরসালিন করেছিলেন সিইও সেলিব্রেশন। গত ম্যাচে রাকিবরা হতে চাইলেন মো সালা। অন্যদিকে যখন ম্যাচে গোল ফিরেছে তখন বল নিয়ে ছুটেছিলেন হামজা। তার লক্ষ্য ছিল একটাই, বাংলাদেশকে ম্যাচটা জেতানো। রাকিব গোল করে বলেন কষ্টের ফল পেয়েছি। অন্যদিকে সমিত সোম বলেন গোল না করে যদি দলকে জেতাতে পারতাম সেটাই আমার জন্য বেশি খুশির হতো। এখানেই হয়তো বাংলাদেশের ফুটবলারদের সাথে হামজা সমিতদের তফাৎ। অল্পতেই আত্মতৃপ্ত নয়, ঘরে বাইরে তারা শুধু দেশকে জেতাতেই চান। হংকং চায়নার বিপক্ষে একটা পয়েন্ট যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশ চাইলে হয়তো ম্যাচটা জিততেও পারত, এশিয়ান কাপ বাছাই টিকে থাকতো। দর্শক, হামজা সমিত বাংলাদেশের ফুটবলে যোগ দেওয়ার পর আসলেই কতটা বদলেছে দেশের ফুটবল, এখন আসলে ভবিষ্যৎটা কি, সবকিছু নিয়ে কথা বলতে চাই। একই সাথে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ ছিল, সেসব নিয়েও আমরা কথা বলতে চাই। স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু। মিতু, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। আমরা তো আগে বলতাম অনেক বেশি প্রত্যাশা যে হামজা সমিত্র আসলে বাংলাদেশের ফুটবল একদম বদলে যাবে। কতটা বদলেছে আপনার চোখে? ধন্যবাদ এবং শুভ সকাল এবং একাত্তরের সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা। আসলে দেখেন, বাংলাদেশের ফুটবল এই 6টা প্লেয়ার আসার আগে একদম তলানিতির দিকেই ছিল এবং আমরা ক্রিকেট নিয়ে মত্ত থাকতাম, ফুটবলের দিকে অ্যাট্রাকশন তেমন একটা ছিল না। বাট এরা আসার পরে খেলার ধাঁচ এবং ধরন সবই পাল্টেছে, যেটা ভিজিবলি চোখে দেখা যাচ্ছে। আমি বলবো না একদম টপ লেভেলে আপনি চলে গেছেন, বাট উন্নতিটা চোখে দেখা যাচ্ছে। যেমন ধরেন, এই জিনিসটাই আমরা সব স্পোর্টসে চাই, যাতে খেলার আগে না হেরে বসি। আপনি দেখেন ঘরের মাঠে, আমি এই দুইটা খেলা নিয়েই থাকি, হংকংয়ের সাথে যেই গেমটা আমরা কিন্তু ইজিলি 1 পয়েন্ট পেতামই, সেখানে কিন্তু আমরা হেরে বসেছি। কেন? এই যে দেখেন হামজাদের যে ক্যারেক্টার অফ স্পিকিং আর এদের ক্যারেক্টারের মধ্যে পার্থক্য। সবই কিন্তু বাংলাদেশি, বংশোদ্ভূত হোক আর যাই হোক, কিন্তু দেখেন বাইরের যে এডুকেশনটা তারা পেয়েছে, যে তারা বলছে আমার গোলটাই ইম্পর্টেন্ট না, দলকে জেতানো। আর অন্যরা করছে, আমাদের দেশের যারা রেগুলার প্লেয়ার তারা চিন্তা করছে নিজেদেরটা নিয়ে। এই হচ্ছে ডিফারেন্স। ক্রিকেটও যা ঠিক, ফুটবলও এই জিনিসগুলো আমাদের বাদ দিতে হবে। বাট আমি কালকে যখন খেলাটা পুরোটাই দেখেছি মোটামুটি, কারণ কালকে তো আরো খেলা ছিল, সবই দেখতে হয়েছে। তো এর জন্য আমি মাঝে মাঝে চ্যানেল ঘুরিয়ে দেখতে দেখতে যখন দেখলাম ফাহমিদুলের মিসটা, তখন আক্ষেপটা বেড়ে গেছে। এছাড়া মানে লাল কার্ড পাওয়ার আগ পর্যন্ত পাওয়ার পরের যে চাপটা, এখান থেকে একটা গোল বা 2টা গোল আদায় করা উচিতই ছিল। তবে আমরা এই খেলার যে আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন, আমি স্যাটিসফাইড, কারণ আমার খেলার আগেও হারিনি, আমরা খেলে হেরেছি বা আগের খেলাটার কথা বলছি। আর এটা আমরা ড্র করতে পেরেছি এই কারণ কি, আপনি কালকে যদি স্টেডিয়ামটা দেখেন, হাজার হাজার দর্শক, শুধুমাত্র তারাও কিন্তু বাংলাদেশেরকে আগে তেমন একটা মূল্যায়ন করতো না। তারা কিন্তু আগের গেমটা দেখেছে এবং তারা কিন্তু দেখেন ইচ অ্যান্ড এভরিবডি লাল ড্রেস পরেই কিন্তু মাঠে এসছে। এবং এই যে একটা চাপের মধ্যেও বাংলাদেশ ভালো খেলেছে, আমি স্যাটিসফাইড। এই জায়গাটাতেই বলি যে চাপের মধ্যে আমরা দেখি যে অ্যাওয়ে ম্যাচগুলোতে ফুটবলাররা একটু চাপে পড়ে যায়, সেটা রিয়াল মাদ্রিদের মতো টিমও আসলে হেরে যায় যদি তারা ক্যাম্প নুতে খেলতে যায়, এটা আমরা দেখে থাকি। কিন্তু বাংলাদেশের বেলায় যদি আমরা দেখি, শিলংয়েও তারা ভারতের কাছে ড্র করছে, সেই ম্যাচটাও বাংলাদেশ আসলে জিততে পারত। এবং এই ম্যাচটাও, যে ম্যাচটাতে হংকংয়ের বিপক্ষে নিজের ঘরে হারলো, সেই জায়গায় তারা তাদের মাটিতে এবং হংকংকে কোনো গোলও দিতে দেয়নি, এরকম একটা জায়গায়। তার মানে কি নিজের দর্শকের চাপে নিতে পারছে না, এমন কিছু না? আসলে এটা না। আসলে দেখেন, আমি কিন্তু আপনার সাথে অনেক টকশো করে, এই যে বাইরে থেকে যা প্লেয়ার এসছে, খুব বেশি দিন কিন্তু হয়নি। তারপরে যে এদের সাথে সবার যে আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করতে হবে এবং এই ম্যাচুরিটিটা যে ডেভেলপ করতে হবে, এইটা আমাদের এখনো বাকি। যেমন ধরেন হামজাদ চৌধুরী যেই দেশে খেলে, সমিত সোম সেই দেশে খেলে না, আবার এদের মধ্যে পাসিং এর ফাহমিদুল খেলে না। কিন্তু আমি যেটা দেখলাম, মানে টোটাল ফুটবল যেটাকে বলে, বাংলাদেশের মধ্যে অনেকটা ছাপ আমি দেখতে পাচ্ছি। এবং আপনি যদি ওই রেড কার্ডের পরের খেলাগুলো দেখেন, বাংলাদেশ কিন্তু যে ক্রসগুলো করেছে, আগে যেটা গোলই হয়েছে, আগে হলে ও সরাসরি হেড দিয়ে দিত, কিন্তু সে কিন্তু হেড দিয়ে পাসটা দিয়েছে, যে কারণে কিন্তু গোল হয়েছে। এবং ফিনিশিংটা দারুণ ছিল। আমাদের যেখানে সব সময় প্রবলেম, সেখানে কিন্তু আমরা ভালো প্লেয়ার এখনো পাই নাই, সেটা হচ্ছে আমাদের স্ট্রাইকিং জোন। কিন্তু আমাদের হামজা সমিতরা সেই কাজটা সেরে দিচ্ছে, তাদের তো কষ্ট হচ্ছে। ধরেন আপনি খেলছেন কোন লেভেলে, সেটাও তো দেখতে হবে। বাংলাদেশকে আমি কি সারা জীবন, মানে আমি হয়তো বা দেখে যাব না, কিন্তু আমার মনে তো আশা থাকবে যে বাংলাদেশও একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে,
নিশ্চয়ই আপনি সেই জায়গাটাই কেপ চিন্তা করে ভার্দে যদি 5 লাখ জনসংখ্যার দেশ না, তারা যদি এখন ওয়ার্ল্ড আবার কাপ সেখানেও খেলতে পারে ব্যাপার আছে। কেপ ভার্দে যাদের সাথে তারা আসলে খেলেছে, যে অঞ্চল থেকে এসেছে যে সেটা অঞ্চলটা মানে সেই অঞ্চলে আমরা পারবো সেটা আমি বলছি না, আমাদের কথা বাদ দিই, বাট ওয়ার্ল্ড কাপে যখন আপনি এতগুলো দেশ নিবেন তখন কিন্তু এরকম দেশ আসবে, সেই খেলাগুলো যখন আপনি ওয়ার্ল্ড কাপে দেখবেন জি। তখন কিন্তু আপনার ছোট ভালো করে একটা লাগবে জিনিস না। আসলে জানতে চাই, এই ম্যাচ মানে বাংলাদেশ সবাই বলছে যে বাংলাদেশের যে পারফরমেন্স এবারের এশিয়ান কাপ বাঁচিয়েছিল, বাংলাদেশ 7 পয়েন্ট পেতে পারতো, যেখানে তাদের পয়েন্ট এখন 2। হেভের কাবরেরার ট্যাকটিক্স নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা একটা জিনিস তো দেখি, লিওনেল মেসিকে যখন ইন্টার মায়ামিতে নেওয়া হলো, লিওনেল মেসি কেমনভাবে দলটা চান, তার কোচিং প্যানেল কেমন হবে সেটা কিন্তু ইন্টার মায়ামি তার কাছ থেকে জেনে নিয়েছে। আল নাসরের বেলায়ও আমরা তাই দেখেছি, রোনালদো যাকে কোচ হিসেবে চান, যাকে ম্যানেজমেন্টে চান, তিনিই সেখানে ছিলেন। মানে তারা আসলে তাদের ভিশনটা কি দলটাকে নিয়ে। এখন আমাদেরও তো হামজা, শামিত, ফাহমিদুল জায়ান তারা আছেন, এখন তারা তাদের দলটাকে কেমন চায়, বিশেষ করে যদি হামজার কথাই বলি, কারণ তার কাছে ক্যাপ্টেন্সি যাওয়ার একটা কথা শোনা যাচ্ছে যে তিনি বাংলাদেশকে কোথায় দেখতে চান, সেই জায়গাটা নিয়ে কি আসলে তার কাছ থেকে শোনা উচিত, তার কাছ থেকে সাথে আলোচনা করা উচিত, এবং কোচিং প্যানেল নিয়ে পরিবর্তন নিয়েও আলোচনা শোনা যাচ্ছে। সব কিছু নিয়ে আপনার কি মনে হয়? আচ্ছা দেখেন, ফার্স্ট অফ অল আমি এইভাবে বলি, রোনাল্ডো মেসির সাথে আমি হামজা চৌধুরী কম্পেয়ার না, করব আমি না, আমি আসছি। perspective-টা মেলাচ্ছি। হ্যাঁ আসছি। 2, আমাদের কাছে এই হামজা চৌধুরী, মেসি, রোনাল্ডো, তাই তো? এক্স্যাক্টলি, আমি এর জন্যই আসছিলাম। তো এখন ঘটনা হচ্ছে, দেশটা তো আপনার বাংলাদেশ, আপনার ম্যানেজমেন্ট কি চায় আমাদের এখানে সেটাই সবসময় মুখ্য। এখন আপনি যে খেলায় উন্নতি করতে চাচ্ছেন সেইটা আপনার ভিতরে কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করে। আপনি যে ক্যাপ্টেন সহ ম্যানেজমেন্ট বসে আপনি কিভাবে কি চান। কোচ তো দেখেন বিদেশি কোচ, আমি আমার প্লেয়ারকে অ্যাডভান্টেজ দিয়ে তারা কোন কোচটাকে আনলে কমফোর্টেবল ফিল করে, বা কোচ এনেই আপনি আবার বদল করবেন, এইটা আমি চাই না। আমি চাই আপনি বুঝে শুনে আপনি ভালো কোচ আনান এবং এই প্লেয়ারদের মতামত আপনারা নেন, এবং সেই জিনিসটা কোনো স্পোর্টসেই আমাদের দেশে হয় না। তো সুতরাং আমি এই ব্যাপারে আশাবাদী না, বাট আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন এটা করা উচিত আমাদের ফুটবলের স্বার্থে, এটা ফর শিওর। নিশ্চয়ই। এবং এখন সময় আছে, যেহেতু এশিয়ান কাপ থেকে আমরা আসলে ছিটকেই গেছি, এখন যে ম্যাচগুলো আছে ডেড রাবার, তারপরেও সেই দুটো ম্যাচে যদি আমরা জিততে পারি, পরের আসরটাতে আমরা একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবো, সেটা নিশ্চয় করার চিন্তা ভাবনা করবে দলগুলো, এবং টিমের মধ্যে যে জেলিংয়ের অভাবটা আছে সেটা নিশ্চয়ই এই সময়ের মধ্যে পুষিয়ে যাবে। আমরা একটু আর্জেন্টিনা নিয়ে কথা বলি, মাত্রই খেললো তারা পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলেছে, মানে 6টা গোল হয়েছে, 12টা গোল হলেও আশ্চর্যের খুব বেশি কিছু থাকতো না। পুয়ের্তো রিকোর সৌভাগ্য তার একটা বিশ্ব চ্যাম্পিয়নের সাথে খেলতে পারছে, 155 নম্বর একটা দল। ওভারঅল কেমন দেখলেন? আসলে এখন আর্জেন্টিনা যেটা করছে, এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে, এখানে আসলে খুব সিরিয়াস হওয়ার কিছু নেই, সেই জায়গা থেকে আর্জেন্টিনার ম্যাচ কেমন দেখলেন? দেখেন, আমি যেটা এখন বুঝছি সেটা হচ্ছে, আপনি যদি ওয়ার্ল্ড কাপটাই ধরেন, 3টা টপ ফেভারিট টিম, একটার মধ্যে সেটার মধ্যে একজন কিন্তু আর্জেন্টিনা, ঠিক আছে? এবং আর্জেন্টিনা কিন্তু তাদের কোয়ালিফাইং এ কিন্তু টপ হয়ে এসছে এবং ভালো পয়েন্টের ডিফারেন্সে এসছে, এবং তাদের টিম কিন্তু খুব স্ট্রং, এবং মেসি বাদেই কিন্তু তারা এখন স্ট্রং। আগে যেটা ছিল, মেসি ছাড়া বা ম্যারাডোনা ছাড়া আর্জেন্টিনা চলতে পারতো না, মনে হচ্ছে ওই নিউক্লিয়াস, এখন কিন্তু সেটা নাই। দিস ইজ গুড ফর আর্জেন্টিনার সকার। সবাই মেসি মেসি করছে, কিন্তু মেসিরও বয়স হয়েছে, রোনাল্ডোরও বয়স হয়েছে। ওকে, এই ওয়ার্ল্ড কাপটার পরে, কারণ মেসির এক সময় কথা ছিল ওয়ার্ল্ড কাপ আর খেলবেন না, বাট এখন দেখেন চলে আসছে। বাট আপনি দেখেন মেসি ছাড়া টিম কেমন খেলে, এবং সেইখানে কিন্তু আপনি যতই ফ্রেন্ডলি বলেন, যতই নিচের সারির দল বলেন, অনেক মানে দল আছে যারা ওপেন নেটগুলো মিস করছে, কিন্তু এই যে আপনি যেটা বললেন 12-13টা গোল হলেও কিন্তু আশ্চর্য হওয়ার ছিল না। এইখানেই আর্জেন্টিনার সাফল্য, এবং তাদের মধ্যে যেই প্লেয়ারগুলো আছে তারা তো সব টপ টিমে খেলে, আপনি যদি খেয়াল করবেন, মানে ইংলিশ লিগে, হ্যাঁ হ্যাঁ, সব কয়টা ভালো প্লেয়ার, এবং তাদের মধ্যে কম্বিনেশনটা আমি যেটা দেখছি, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, কোচ কিন্তু এখন ওয়ার্ল্ড কাপে কোন প্লেয়ারগুলোকে ফাইনাল করবে সেই ঝালাইটাই করে নিচ্ছে, ওটাই করছে। আর যেহেতু ওয়ার্ল্ড কাপটা এই অ্যারেনাতে, এই জায়গাটাতে আসলে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার কাজটাও তারা আসলে সেরে নিচ্ছে। আমরা ব্রাজিলকে নিয়ে কথা বলতে চাই, ব্রাজিল একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের দেশে ক্রিকেটের মতো পিরিয়ডটা শেষ হচ্ছে না, মনে হচ্ছে শেষ হচ্ছে, তারপরে শেষ হচ্ছে না। গতকাল জাপানের বিপক্ষে স্টার্টিংটা দারুণ ছিল, কিন্তু আসলে সেই জায়গা থেকে ম্যাচটা তারা হেরে বসেছে, তাদেরও তো বিশ্বকাপ প্রস্তুতি চলছে। আচ্ছা, জিনিসটা হচ্ছে দেখেন, আর্জেন্টিনা যেইভাবে স্মুথলি মাখনের মতো আপনার ওয়ার্ল্ড কাপ
জায়গা করে নিয়েছে। ব্রাজিল কিন্তু চড়াই উতরাই পার করে কিন্তু এসেছে তাদের ইতিহাসে। ইয়েস, এবং লাস্ট খেলাটাও তারা হেরেছিল কোয়ালিফাইং এ, যেহেতু কোয়ালিফাই হয়ে গেছে। বাট যেটা তারা ভালো কাজ করেছে সেটা হলো অ্যানচেলটির মতো কোচ নিয়েছে। এটা নিয়েও কিন্তু অনেক আর্গুমেন্ট ছিল যে ব্রাজিলের মতো দেশে বিদেশি কোচ, তো এইটা কিন্তু তারা সহজভাবে নেয় নাই। বাট অ্যানচেলটি ইজ মাস্টার মাইন্ড, আপনি মাথায় রাখবেন। এই খেলার আগের খেলায় তারা কিন্তু সাউথ কোরিয়ার সাথে 5-0 জিতেছে। ব্রাজিলে কিন্তু ভালো ট্যালেন্ট আছে, ভালো ভালো প্লেয়ার এখনো আছে। বাট যেটা আমি আপনার সাথে মনে হয় 2 টক শো আগে আমি বলেছিলাম ওদের ডিফেন্স ইজ দুর্বল। গতকালকে যেটা হয়েছে আপনি দেখেন 10 মিনিট পর পর সেকেন্ড হাফের 52, 62, 71 এই মিনিটে কিন্তু তারা গোলগুলো খেয়েছে। এবং জাপানিজ যে প্লেয়ারগুলো গোল করেছে তারা কিন্তু মোটামুটি বয়স্ক, যেমন মিনামিনো এবং নাকামুরা, এরা কিন্তু পুরানা প্লেয়ার। তার মানে কি, মানে এখনো চড়াই উতরাইয়ের মধ্যেই ব্রাজিল আছে। বাট আমি মনে করি ঠিক আছে, ফ্রেন্ডলি গেম, কখনো ইজি কোনো গেম কিন্তু ইজি নেওয়া উচিত না। তো এখানেও তো অ্যানচেলটি ঝালাই করে নিচ্ছেন তার প্লেয়ারদের, হলেও এই লসগুলো কিন্তু তাদের মাইন্ডে থেকে যাবে। তো তখন অন্যান্য দেশও ভাববে যে ও তো জাপানের কাছে হেরেছে, বা ও তো কেপ ভার্ডের কাছে হেরেছে, মোমেন্টাম নষ্ট করে। বাট আমি মনে করি ব্রাজিল এখান থেকে বের হয়ে আসবে, কারণ ব্রাজিল কিন্তু মাথায় রাখতে হবে 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবং কার্লো আনচেলত্তি এসেই বলেছেন যে তিনি আসলে 6 নম্বর শিরোপাটা তিনি আসলে জেতাতে চান। তিনি একটু এক্সপেরিমেন্ট করছে, কখনো কখনো কাজ হচ্ছে, কখনো হচ্ছে না, সেরকমই দেখা যাক আসলে। তারপরেও তারা আসলে খেললে দেখতে ভালো লাগে, সেজন্যই আসলে তাদেরকে নিয়ে আলোচনা। হারুক জিতুক, আমরা সবসময় এনজয় করি তাদের ফুটবল, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আনোয়ার ইকবাল মিতু, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।